পাশে একটা দেখো, তার মানে আমি একটা দুইটা তিনটা কলাম করলাম। এখন মনোযোগ সহকারে পুরোটা দেখতে হবে যাতে বুঝে বুঝে আলোচনা করা যায়। আচ্ছা, এটা একটু বড় করি, এটা বেশি ছোট হয়ে গেছে, এটাকে আর একটু এই পাশে দিই, কারণ প্রথমটা একটু বিস্তারিত ব্যাখ্যা করবো তো ওই জন্য। এটাও চলবে, ঠিক আছে। এখন চলো আমরা জানি চিত্র অঙ্কন শুরু করি। দেখো, প্রথমে আমরা জানি হচ্ছে প্রথমে একটা দিব হচ্ছে আমি লম্বক, এরপরে এরপরে থাকবে একটা হচ্ছে কি অক্ষ, ভূমি অক্ষ। ভূমি অক্ষে সারা জীবনের জন্য কিউ, মানে বিক্রয়ের পরিমাণ, আর মূল বিন্দু হচ্ছে শূন্য। আর লম্ব অক্ষে টোটাল 5টা আইটেম পড়ছিলাম, মনে আছে, পি কমা এ আর এম আর, আর এসি এমসি। ঠিক আছে, এসি এমসি। তুমি যদি চাও যে না স্যার আমি যতগুলো আইটেম নিতে পারবো, তাহলে দুইটা দিলে চলবে। দেখো, পি দিতে পারবা, এরপরে দুই আর না, তো একটা আর দিলে হয়। তার মানে তুমি এটা চাইলে পি দিতে পারো, পি দিয়ে আর দিতে পারো, আর মানে 2 আর, আবার সি মানে 2 সি। তার মানে পি কমা আর কমা সি, পি কমা আর কমা সি দিলেও হবে। আবার কেউ যদি বলো যে স্যার আমি এতগুলো দিতে পারবো না, শুধু আমি একটা দিব, সেটা হচ্ছে পি দিলেও হবে, কোনো আপত্তি নাই। আচ্ছা, আমরা জানি হচ্ছে এই বাজারে এমআর রেখা, কি হয়, মানে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এমআর সমান এ আর সমান হচ্ছে কি পি, মানে তিনটা সমান, তিনটা কি সমান। আর এমসি রেখা নিচ থেকে সেট করে উপরে উঠবে, এইভাবে যাবে আর কি, নিচ থেকে সেট করে আমি যেভাবে দিলাম এভাবে যাবে, নিচ থেকে সেট করে উপরে উঠবে। এখন এমসি এমআর এর যে বিন্দুতে সেট করছে এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এমসি এমআর এর যেখানে সেট করছে সেখানে হচ্ছে কি ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুকে ইংলিশে বলা হয় ইকুইলিব্রিয়াম। এগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায়ে পড়িয়েছিলাম। ইকুইব্রিলিয়াম মানে কি, ভারসাম্য। সেজন্য আমরা সংক্ষিপ্ত আকারে ই দিয়ে প্রকাশ করবো, সেজন্য আমি এখানে ই দিলাম। এখন ই থেকে স্কেল বসিয়ে নিচে নামলে তুমি পাবা হচ্ছে বিক্রয়ের পরিমাণ কাল্পনিক, আমি দিলাম হচ্ছে 10। আবার ই থেকে ডানে আসলে তুমি পাবা কাল্পনিক দাম, সেটা হচ্ছে কত, 10 দিলাম আর কি, বোঝার জন্য আমরা 10 দিলাম। এখানে বাবারে বাবা, এটা হচ্ছে আমরা 10 দিলাম। আচ্ছা, এতটুকু যে চিত্র আমি অঙ্কন করছি, এটা হচ্ছে আমরা এখানে প্রথমটাতে বের করবো হচ্ছে স্বাভাবিক মুনাফা। এটা কোনটা, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, এটা হচ্ছে কি মুনাফা, স্বাভাবিক মুনাফা, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এরপর 2 নাম্বার আমরা যেটা করবো সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। আর 3 নাম্বার হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে ক্ষতি। 3 নাম্বার আমাদের যেটা বের করবে সেটা কি, ক্ষতি। এখন এখানে যে চিত্র স্বাভাবিক মুনাফায় যে চিত্র আঁকছো, একই রকম অস্বাভাবিক আঁকো, একই রকম ক্ষতিতে তোমরা সবাই অঙ্কন করো। আসো দেখি যার আগে যে করতে পারে, দেখো, লম্ব অক্ষে তাহলে 3টা আইটেম দিচ্ছি, পি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে কি সি। ওই যে একটু আগে বললাম না, যে কোনো কিছু তুমি দিতে পারবা। এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, এটার নাম হচ্ছে এম আর, সমান হচ্ছে এ আর, সমান হচ্ছে কি পি, মানে 3টা আইটেমই সমান। নিচ থেকে উপরে সেট করে উঠবে, তার নাম হচ্ছে এমসি। এমসি এম আর এর যে বিন্দুতে সেট করে, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এটা কি বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু থেকে নিচে নামলে তুমি পাবা বিক্রয়ের পরিমাণ 10, আবার বামে আসলে তুমি পাবা দাম 10। আর এটা হচ্ছে কোন বিন্দু, এটা হচ্ছে কোন বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু গেল। আচ্ছা, এরপরে এরপরে ক্ষতিতে চলে আসো, একই কাজ ক্ষতিতেও করে ফেলো। লম্বক, ভূমি অক্ষ, লম্বক, ভূমি অক্ষ। তাহলে ভূমি অক্ষে কিউ, বিক্রয় অক্ষে পি কমা আর কমা সি, এরপরে আর কমা কি সি। এরপর আমরা জানি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয়, তার নাম হচ্ছে এমআর সমান এমসি সমান পি। আর নিচ থেকে সেট করে উপর উঠবে, তার নাম হচ্ছে এমসি। মানে এই ইউ আকৃতির না, তো ইউ আকৃতির মনে করো বরাবর ইউর মতো হবে না আর কি, এমসিটা কাছাকাছি মতো হবে আর কি। আচ্ছা, নিচে নেমে আসো, কাল্পনিক নিচে নামে আসলে আমি পাবো বিক্রয়ের পরিমাণ 10, আবার এদিকে পাবো হচ্ছে দামের পরিমাণ কত পাবো, 10 পাবো। তাহলে এটা হচ্ছে আমার কি বিন্দু, ভারসাম্য বিন্দু ই, এটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু ই। এখন 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 হচ্ছে মূল কাজ, এখন হচ্ছে কি মূল কাজ। একটু খেয়াল করো তো, তোমার জীবন দিয়ে একটু খেয়াল করো। দেখো, উপরে টোটাল 5টা আইটেম, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এ আর এম আর এসি এমসি। তুমি দেখো পি, পি মানে এই যে 10 যেটা তুমি ব্যবহার করেছো, এ আর এম আর পি, তারপর হচ্ছে কিউ, সব আসছে, মানে সবগুলো আইটেম আসছে, এমসিও আসছে। তার মানে উপরে 5টা আইটেমের মধ্যে শুধু একটা এখনো আসে না, সেটা হচ্ছে এসি।
উপরের 5টা আইটেমের মধ্যে কি আসে নাই, এসি আসে নাই। উপরের 5টা আইটেমের মধ্যে কি আসে নাই, এখনো এসি ব্যবহার করি নাই। এই এসিটাই আসলে ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা জানো, সেটা হচ্ছে এসি। এখন এসির উপর ভিত্তি করে তোমাকে বলতে হবে স্বাভাবিক মুনাফা, তোমাকে বলতে হবে অস্বাভাবিক মুনাফা, তোমাকে বলতে হবে ক্ষতি। চলো এখন এসি কেমন হয় সেটা একটু আমি এই পাশে লিখাই। তুমি তুমি এই যে পেজে এখন কাজ করছো ওই পেজে না, তুমি অন্য একটা নতুন পেজে এই কাজটা একটু লিখো আগে। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এসি, এসির বেলায় আমি এখানে একটু লিখে দিচ্ছি, তুমি অন্য পাশে গিয়ে লিখবা। যেহেতু আমি একটা জায়গায় আছি, আচ্ছা আচ্ছা, আমি সমস্যা নেই, এখানে করতে পারবো। আমি নতুন একটা স্লাইড নিতে হচ্ছে, আগে দিলে এটাতে আসবে, পরে দিলে এটাতে যাবে। ঠিক আছে, আমি নতুন একটা পেজ নিয়েছি, তুমি একটা নতুন পেজ নাও। যে অ্যাসি, অ্যাসি দেখো আগে মনোযোগ দিয়ে দেখো। আমি অ্যাসি দিলাম, দেখো অ্যাসি, অ্যাসি রেখা 3 ভাবে যেতে পারে। দেখো মনোযোগ দিয়ে শুনো, অ্যাসি রেখা 3 ভাবে যেতে পারে। অ্যাসি রেখা যখন ই বিন্দু বরাবর যাবে, কোন বিন্দু, ই বিন্দু বরাবর যাবে, ই বিন্দু বরাবর যাবে। তাহলে এসি রেখা যদি বরাবর ই বিন্দু দিয়ে যায়, তাহলে ই বিন্দু বরাবর যাওয়া যেই কথা, এসি সমান তারপর হচ্ছে এ আর, একই কথা না? কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিও। এসি রেখা যখন ই বিন্দু বরাবর যাবে, তো ই বিন্দু বরাবর যাওয়া যেই কথা, ই বিন্দু বরাবর যাওয়া যেই কথা, এসি সমান এ আর, একই কথা। মানে এসি সমান এ আর, একই কথা। যখন এই ঘটনা ঘটবে তখন হচ্ছে স্বাভাবিক মুনাফা। তখন কোন মুনাফা, স্বাভাবিক মুনাফা। তখন কোন মুনাফা, স্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে 1 নাম্বার কাজ গেল। 2 নাম্বার, 2 নাম্বার আমি লিখি যে ই বিন্দু, দেখো এটা হচ্ছে ই বিন্দু বরাবর, এটা হচ্ছে ই বিন্দুর নিচে, ই বিন্দুর নিচে, ই বিন্দুর নিচে। যখন নিচে যাবে, ই বিন্দুর নিচে যাবে, ই বিন্দুর নিচে গেলে তখন এ আর উপরে থাকবে। তখন কি থাকবে, এ আর উপরে থাকবে, মানে এ আর বড় হবে। এ আর কি হবে, বড় হবে এসির তুলনায়, এসির তুলনায়। মানে এ আর, এটা হচ্ছে আমি একটু সহজ করে দিই, দেখো যে এ আর বড় হবে মানে এ আর উপরে, এ আর কি উপরে, কার তুলনায়, মানে এসি, এসি নিচে, এসি এ আর উপরে, এসি নিচে। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এটা কোন মুনাফা, অস্বাভাবিক মুনাফা। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আবার 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 একটু মনোযোগ দাও। আবার 3 নাম্বার, 3 নাম্বার কাজ, এই তিনটা, যে ই বিন্দুর উপরে কে যাবে, এসি যাবে আর কি ই বিন্দুর উপরে। যদি উপরে যাই, যদি উপরে যাই তখন যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে এসি বড় হবে, এসি কি হবে, বড় হবে, মানে এসি উপরে যাবে, এসি উপরে। আর এ আর হচ্ছে নিচে, এ আর হচ্ছে কি নিচে। তখন হচ্ছে ক্ষতি হবে, তখন কি হবে, ক্ষতি হবে। আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কথাটা একটু শোনো, দেখো ই, এসি যখন ই বিন্দু বরাবর যাবে, এসি যখন ই বিন্দু বরাবর যাবে, এসি যখন ই বিন্দু বরাবর যাবে তখন হচ্ছে স্বাভাবিক মুনাফা। এসি যখন এই বিন্দুর নিচে যাবে তখন হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এসি যখন এই বিন্দুর উপরে যাবে তখন হচ্ছে ক্ষতি। আগে আমার এই 3টা কথা একটু মনোযোগ দিয়ে শুনো এবং মুখে মুখে বলো। এসি রেখা, কোন রেখা, এসি রেখা, এসি রেখা যখন এই বিন্দু বরাবর যাবে স্বাভাবিক মুনাফা। এসি রেখা যখন এই বিন্দুর নিচে যাবে অস্বাভাবিক মুনাফা। এসি রেখা যখন এই বিন্দুর উপরে যাবে ক্ষতি। তাহলে নিচে গেলে ক্ষতি, বরাবর গেলে স্বাভাবিক মুনাফা, উপরে গেলে, উপরে গেলে উপরে গেলে ক্ষতি, নিচে গেলে অস্বাভাবিক মুনাফা। আচ্ছা কথাটা আবার আবার একটু বড় দেখো, উপরে গেলে ক্ষতি, আর নিচে গেলে অস্বাভাবিক মুনাফা, বরাবর গেলে স্বাভাবিক মুনাফা। তাহলে একটু আমার সাথে মুখে মুখে বলো তো, বরাবর গেলে স্বাভাবিক মুনাফা, নিচে গেলে অস্বাভাবিক মুনাফা, উপরে গেলে ক্ষতি, উপরে গেলে ক্ষতি, নিচে গেলে অস্বাভাবিক, উপরে গেলে ক্ষতি, নিচে গেলে অস্বাভাবিক, বরাবর গেলে স্বাভাবিক, বরাবর গেলে কি স্বাভাবিক। এবং এই কথাটা এখন যেটা বলেছি সেটা আমি এভাবে বলতে পারবো যে দেখো এসি সমান এ আর হলে স্বাভাবিক মুনাফা, এসি সমান এ আর হলে স্বাভাবিক মুনাফা, এসি সমান এ আর হলে স্বাভাবিক মুনাফা। আবার এ আর বড় হলে, এ আর কি হলে, বড় হলে, এ আর বড় হলে অস্বাভাবিক মুনাফা, এ আর বড় হলে এসির তুলনায় অস্বাভাবিক মুনাফা। মানে এ আর যদি বড় হয় এসির তুলনায় তাহলে অস্বাভাবিক মুনাফা, এ আর যদি বড় হয় এসির তুলনায় অস্বাভাবিক মুনাফা। আবার এসি যদি বড় হয়, এসি যদি বড় হয় এ আর এর তুলনায় তার মানে ক্ষতি, তখন কি হবে, ক্ষতি। একটু মজার বিষয় দেখো, দেখো আমি যেটা বলেছিলাম, দেখো এই যে এসি এবং এ আর না, তার মানে সি মানে হচ্ছে ব্যয়, সি মানে কি ব্যয়, এখানে একটু লিখে দেখো, সি মানে ব্যয়। আবার আর মানে হচ্ছে আয়, আর মানে কি আয়। তার মানে সি মানে ব্যয়, কেন, কারণ সি মানে কস্ট। আবার আর মানে আয়, কেন, এটা হচ্ছে রেভিনিউ। এটা কি রেভিনিউ, এটা কি হবে
রেভিনিউ। আর মানে কি রেভিনিউ, তার মানে সি এবং আর যদি সমান হয় তখন হচ্ছে স্বাভাবিক মুনাফা, তখন কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। আবার আবার এখানে দেখো অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। আর যদি বড় হয় মানে আয় যদি বড় হয় সি এর তুলনায় তখন হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আবার আবার সি যদি বড় হয় আর এর তুলনায় তখন হচ্ছে ক্ষতি। এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত কি তোমার কাছে কঠিন মনে হচ্ছে? একেবারেই না। এই তিনটা শর্ত বুঝলে তুমি এখন স্বাভাবিক মুনাফা নাকি অস্বাভাবিক মুনাফা নাকি ক্ষতি সেটা সহজে বের করতে পারবা। চলো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে। চলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে স্বাভাবিক মুনাফায় এসি এসি ই বিন্দু বরাবর যাবে। এখন তোমরা কিন্তু ছোটবেলায় এটা শিখছো, ছোটবেলা মানে তৃতীয় অধ্যায়, এসি রেখার আকৃতি ইউ না, তো ইউর মতো হবে নাহলে ইউর কাছাকাছি হবে আর কি, মানে ইউর মতো হবে নাহলে কি হবে? কাছাকাছি হবে। চলো তাহলে আমরা অঙ্কন করি, সবাই একসাথে অঙ্কন করি। আমি একটু কালার দিই, এটা আচ্ছা হলুদ কালার দিচ্ছি এখানে। হলুদ কালার দিলে তোমার জন্য বিষয়টা কি বোঝা সহজ হবে। এখানে হলুদ কালার, না এটা হলুদ কালার, হ্যাঁ দেখো আসো। এসি হচ্ছে ই বিন্দু বরাবর যাবে। দেখো উপর থেকে আস্তে করে দড়ি এভাবে আসবে, এই ই বিন্দু বরাবর আসবে, এই বিন্দুতে এসে আস্তে করে এভাবে উপর উঠে যাবে। এটা হচ্ছে এসি। এই বিন্দুতে এখন চলে আসছে না দুজনই, এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। তাহলে ইউর মতো হয়েছে আর কি, এটা এভাবে দিয়ে আস্তে করে এভাবে ইউর মতো করে দিবা। এটা হচ্ছে কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। এখন অস্বাভাবিক মুনাফা, ই বিন্দু নিচে যাবে, ই বিন্দু কোথায় যাবে? নিচে যাবে। নিচে তুমি চাইলে এখান থেকে ধরতে পারো, তো আমি এখান থেকে না ধরে নিচ থেকে ধরি। নিচ থেকে ধরলে দেখতে সৌন্দর্য দেখাবে, আর উপর থেকে ধরলে মাঝখান যেহেতু সেট করবে দেখতে বিস্তৃত দেখাবে। তাহলে আস্তে করে এখান থেকে দড়ি এই পাশে টেনে দিব। এটা হচ্ছে আমার জন্য কি সি, মানে ই বিন্দুর নিচে গেছে। এখন ই বিন্দুর নিচে যেহেতু গেছে একটু খেয়াল করো, যে বিন্দুতে সেট করছে মানে বিক্রয়ের যে বিন্দুতে সেট করছে ওখানে একটা বিন্দু দাও, এটা হচ্ছে এফ বিন্দু। এখানে একটা বিন্দু, এখানে এফ বিন্দু, তার মানে বিক্রয় পরিমাণ 10। আর অন্যদিকে একটা দাম সৃষ্টি করো, দাম। দাম হচ্ছে দেখো 10-এর যদি নিচে আসে তাহলে ছোট, 10-এর উপরে গেলে তো কি হবে? বড় হবে। তার নিচে যেহেতু আসছে আমি 5 দিলাম। কত দিলাম? 5 দিলাম। তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এরপরে চলে আসো, এরপরে চলে আসো ক্ষতি। ক্ষতিতে কোথায় যাবে বলছিলাম? উপরে যাবে। কোথায় যাবে? উপরে যাবে। তো উপরে যদি যাই, যে আমি এখান থেকে উপর থেকে এইভাবে নিয়ে আসতে করে এইভাবে ঠেলে দিবা। এটা হচ্ছে কি এসি, এটা হচ্ছে এসি। একটু খেয়াল করো এই যে বিন্দুতে, মানে একটু খেয়াল করো এটা হচ্ছে এসি। এখন এসি এসি আমি দিলাম, এটা হচ্ছে ক্ষতি। এটা কিসের পরিমাণ? ক্ষতির পরিমাণ। এখন দেখো স্কেল বসিয়ে এই যে বিক্রয়ের পরিমাণ যেই বিন্দু আছে এই বিন্দুতে স্কেল বসিয়ে আস্তে করে উপরে চলে যাবা। এখানে একটা বিন্দু তৈরি হবা, এখানে একটা বিন্দু হবে। এখানে এটার নাম দিলাম হচ্ছে, এটা হচ্ছে এফ বিন্দু। আর খালপানিটার দাম তৈরি করার জন্য আমি বামে চলে আসলাম, বামে চলে এসে 10-এর উপরে যেহেতু এটা দিলাম হচ্ছে 20। এই আমার ক্ষতি। আমার সবগুলা চিত্রের কাজ শেষ। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফার চিত্র, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার চিত্র, এটা হচ্ছে ক্ষতির চিত্র। এটা হচ্ছে ক্ষতির চিত্র, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার চিত্র, এটা হচ্ছে কি স্বাভাবিক মুনাফার চিত্র। তার মানে এসি এবং এমসি খেয়াল করো, মানে এই এসি এবং এম আর একই বিন্দু। আমরা জানি হচ্ছে যেখানে সেট করো সেখানে সবাই সমান, যেখানে সেট করো সেখানে সময় সমান। তাহলে এসি এবং এ আর যেহেতু একই বিন্দুতে সেট করছে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এসি, এ দেখো এ আর হচ্ছে উপরে, এ আর হচ্ছে উপরে আর এসি হচ্ছে নিচে। একটু খেয়াল করো এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে আমি এখানে এখানে দেখাই। এখানে দেখো এসি এবং তারপর হচ্ছে এ আর একই বিন্দুতে হওয়ায় এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। আবার আবার এখানে একটু খেয়াল করতো, এখানে ই বিন্দু, এটা কি বিন্দু? ই বিন্দু। ই বিন্দুতে আছে এ আর, ই বিন্দুতে কি আছে? এ আর। তাহলে আর নিচে আছে কে? নিচে আছে হচ্ছে এসি। তার মানে এ আর তুমি বড় এসির তুলনায়, এ আর তুমি বড় কার তুলনায়? এসির তুলনায়। সেজন্য এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। কি মুনাফা? অস্বাভাবিক মুনাফা। আচ্ছা এটা গেল। এরপর ক্ষতি, ক্ষতিতে দেখো এই এসি, এসি সবার উপরে, এসি কি সবার উপরে, তার মানে এসি তুমি সবার উপরে, তুমি সবার বড়। নিচের নামো, নিচের নামে ই বিন্দুতে কি আছে? এই এ আর আছে। কোন কি আছে? এ আর আছে। এখানে এ আর দিতে আমি বলে গেছি, এখানে হচ্ছে যে এ আর, এই এ আর আছে। তার মানে এই এ আর, এই দেখো, তার মানে এটা হচ্ছে ক্ষতি। এটা কি হবে? ক্ষতি হবে। তার মানে সি বড় হলে ক্ষতি, আর বড় হলে অস্বাভাবিক, আর এবং সি সমান হলে স্বাভাবিক মুনাফা। এখন স্বাভাবিক অস্বাভাবিক ক্ষতি, এখন তোমাকে এটা ক্যালকুলেশন করে দেখাইতে হবে না। তার মানে দেখো এখানে আমরা বলেছিলাম আয় সমান ব্যয়, আয় সমান কি? ব্যয়। এটা হচ্ছে কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। আর এখানে বলেছিলাম আয় বড় হবে, আয় কি হবে? বড় হবে ব্যয়ের তুলনায়, তার মানে হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা। আর এখানে বলেছিলাম ব্যয় তুমি বড় হবা আয়ের তুলনায়, এটা হচ্ছে ক্ষতি। চলো এখন আমাদেরকে সেটা বের করে দেখাতে হবে। চলো আমরা একটু বের করে দেখাই। আমি কিন্তু আগে 1 নাম্বারটা দেখাবো, এটা হচ্ছে 1 নাম্বার, এই 1 নাম্বারটা দেখাবো। 2 নাম্বারও আমি দেখাবো, সমস্যা নাই, কিন্তু 3 নাম্বার তোমাকে আমি করতে দিব। তার মানে প্র্যাকটিক্যালি পড়াশোনা হবে এখন। চলো চলো আমরা 1 নাম্বারটা একটু করি। প্রথমে 1 নাম্বার করি। দেখো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা মোট আয় বের করব। কি বের করব? মোট আয় বের করব। মোট আয় বের করো। দেখো মোট আয়
মোট আয় সমান, মোট এর একটা সূত্র আছে, এটা কিন্তু তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম। মোট আয়ের সূত্র হচ্ছে দাম গুণ বিক্রয়ের পরিমাণ। দাম গুণ বিক্রয়ের পরিমাণ। আমি 1 নাম্বারটা করতেছি, সেজন্য আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, তুমি অন্য জায়গায় যাবা না। তুমি 2 নাম্বারটা 2 নাম্বার ঘরে করবা, 3 নাম্বারটা 3 নাম্বার ঘরে করবা। আমার যেহেতু জায়গা কম, সেজন্য আমি একটু চলে গেলাম আর কি। কিন্তু তুমি আবার আমি মুছতে পারবো শর্টকাটে, তুমি কিন্তু মুছতে পারবা না। আচ্ছা, দাম গুণ বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এখানে এ এম আর সমান এ আর সমান পি না? তার মানে দাম যে কথা, এই এ আর একই কথা না? দাম যে কথা এ আর, মানে তিনটা যদি সমান হয় তাহলে এ আর একই কথা না? এ আর লিখলে তোমার জন্য কাজটা সহজ হবে, কারণ আমি এস এর সাথে তুলনা করেছি, তো এ আর এর সাথে তোমার একটা সহজ একটা সম্পর্ক হবে। সেই জন্য আমি দাম না লিখে আমি কি চাইলে এখানে গড় আয় লিখতে পারবো না? যে গড় আয় গুণ কিসের পরিমাণ? বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণ। আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পেরেছো, যে গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ, তার মানে এখানে মোট আয়। তাহলে মোট আয়ের সূত্র কোনটা? মোট আয়ের সূত্র কোনটা একটু দেখো তো। মোট আয়ের সূত্র হচ্ছে গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ। এখন মোট আয়কে ইংলিশে বলা হয় টোটাল রেভিনিউ, সংক্ষিপ্ত আকারে বলা হয় টি আর। আর গড় আয়কে সংক্ষিপ্ত আকারে বলা হয় এ আর, অ্যাভারেজ রেভিনিউ। আর বিক্রয়ের পরিমাণকে সংক্ষিপ্ত আকারে বলা হয় কিউ। এখন যার মান আছে তার মান বসায় দেয়। দেখো টি আর সমান, একটু খেয়াল করো, বিক্রয়ের পরিমাণ সারা জীবনের জন্য এই যে 10, যেটা এটাই হচ্ছে বিক্রয়ের পরিমাণ 10। তাহলে গুণ আমি এখানে দিলাম হচ্ছে এটা 10 বসাই দিলাম। আর এ আর, দেখো এ আর হচ্ছে এখানে, তো এখানে কোন বিন্দু? এই এ বিন্দু, তো এই বিন্দুতে নিচে নামলে বিক্রয়ের পরিমাণ, আর বামে চলে আসলে যেটা পাবো সেটা হচ্ছে আমার হচ্ছে কি দাম বা গড় আয়ের পরিমাণ। তাহলে 10, তাহলে কত কত 10, তাহলে 10 গুণ 10, তাহলে কত হবে? 100 টাকা। তার মানে মোট আয় কত? মোট আয় কত? 100। মোট আয় কত? 100। মোট আয় কত পেয়েছি আমরা? 100 পেয়েছি। এখন 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 যেটা করব, সেটা হচ্ছে এখন আমরা বের করবো হচ্ছে মোট ব্যয়। এখন আমরা যেটা বের করবো কি, সেটা কি? এটা হচ্ছে মোট আয় বের করেছি, এখন বের করবো হচ্ছে মোট ব্যয়। দেখো মোট ব্যয়, এটা এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, দেখা যাবে আশা করি, ইনশাল্লাহ সমস্যা হবে না। মোট ব্যয়, মোট ব্যয় সূত্র দেখো, মোট আয়ের সূত্র যদি গড় আয় হয়, মোট আয়ের সূত্রে যদি গড় আয় হয়, মোট ব্যয় সূত্রে গড় ব্যয় হবে না? মোট আয়ের সূত্রে যদি গড় আয় হয়, মোট ব্যয় সূত্রে গড় ব্যয় হবে না? তাহলে লিখো গড় ব্যয় গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ। কিসের পরিমাণ? বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ। এখন মোট ব্যয় ইংলিশে বলা হয় টোটাল কস্ট, তার মানে টিসি, টিসি। আর গড় ব্যয়কে বলা হয় অ্যাভারেজ কস্ট, তার মানে হচ্ছে এসি, গুণ বিক্রয়ের পরিমাণ হচ্ছে কিউ। এখন দেখো এসি, এসি কোথায় আছে? দেখো এই এসি হচ্ছে এখানে, এসি এখানে, এই প্রথমটা আমি করতেছি, আমি এখানে প্রথমটা করতেছি, এসি এখানে। এখানে কোন বিন্দু? দেখো ই বিন্দু, ই বিন্দুতে দাম কত? 10, তাহলে 10 টাকা দিলাম। আবার ই বিন্দুতে বিক্রয়ের পরিমাণ কত? তাও 10, তাহলে 10 গুণ 10, তাহলে সমান কত হয়? 100। 10 গুণ 10 সমান কত হয়? 100। তার মানে আমি মোট আয় পেয়েছি 100, মোট ব্যয় পেয়েছি কত? 100। মোট আয় পেয়েছি 100, মোট ব্যয় পেয়েছি 100। এখন নিচে তুমি মুনাফা বের করবা। কি বের করবা? মুনাফা বের করবা। যে মুনাফা, দেখো মুনাফাকে অর্থনীতিতে পাই দিয়ে প্রকাশ করা হয়। মুনাফাকে অর্থনীতি, ওই যে তোমরা পরিমিতির সময় পড়ছো না এরকম আর কি, মোট আয়কে মুনাফা পাই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে মোট আয় সমান লিখবা টিআর মাইনাস টিসি, তার মানে 100 মাইনাস 100, তার মানে 0। এই শূন্যকে বলা হচ্ছে আয় ব্যয় যখন সমান হবে তখন তাকে বলা হচ্ছে কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। আয় ব্যয় যখন সমান হবে তাকে কি বলা হয়? স্বাভাবিক মুনাফা। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। তবে আমার একটা প্রশ্ন আছে, স্বাভাবিক মুনাফা কেন বলা হয়? এটা আমার একটা প্রশ্ন। স্বাভাবিক মুনাফা কেন বলা হয়? আয় ব্যয় যখন সমান হবে তখন তো কোনো মুনাফাই হয় নাই, স্বাভাবিক মুনাফা কেন হবে? এইটা একটু আমি একটু ব্যাখ্যা দিই, এইটার একটু ব্যাখ্যা আমি তোমাদেরকে দিই। কেন মানে স্বাভাবিক মুনাফা বলা হয়, মানে আয় ব্যয় যখন সমান হয় কেন স্বাভাবিক মুনাফা বলা হয়? একটা মনে প্রশ্ন জাগে না, যে আয় এবং ব্যয় যখন কি হবে? সমান হবে, কেন তাকে স্বাভাবিক মুনাফা বলা হয়? মানে আয় ব্যয় সমান হওয়া মানে শূন্য আর কি, তখন কেন স্বাভাবিক মুনাফা বলা হয়? এটা তোমার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা শোনো, আমরা মনে করো কোচিং পরিচালনা করি, কোচিং চালাই, অফলাইন কোচিং চালাই, অনলাইন কোচিং চালাই, পরিচালনা করি। আমি আমারটা বলি, আমি অন্য কোনো উদাহরণ দিই, ডিরেক্ট সরাসরি আমারটা। মনে করো আমরা কোচিং পরিচালনা করি, 1 বছর কোচিং পরিচালনা করলাম। তো 1 বছর কোচিং পরিচালনা করার পরে আমরা বার্ষিক এটা হিসাব করব না? হিসাবে তুমি হিসাব করে আমাকে বলছো, ভাই আপনি তো এই বছর যা আয় করেছেন তা ব্যয় করেছেন, আপনার কোনো মুনাফা হয়নি, আপনার হচ্ছে শূন্য মুনাফা।
কি মুনাফা? শূন্য মুনাফা। আচ্ছা তুমি বলো তো, আয় ব্যয় যদি সমান হয়, আমার যদি শূন্য মুনাফা, কোনো মুনাফা না হয়, তখন কি আমি হতাশ হব নাকি আমি উৎসাহিত হব যে নতুন করে ব্যবসা পরিচালনা করার জন্য? তুমি বলো তো। আমি অবশ্যই কি হব? হতাশ হব, যে আমি তো কোনো মুনাফা করতে পারিনি, আমার আয় ব্যয় কি হয়েছে? সমান হয়েছে। আমি কি হব? হতাশ হব। এখন কোন অর্থনীতিবিদ, কোন উদ্যোক্তাকে, কোন শিল্প উদ্যোক্তাকে কখনো হতাশ করতে চায় না। হতাশ করতে না চেয়ে ওনারা এই যে শূন্য মুনাফা, যেটা এই শূন্য মুনাফার নাম দিয়েছে স্বাভাবিক মুনাফা। কি মুনাফা? স্বাভাবিক মুনাফা। কি মুনাফা নাম দিয়েছে? স্বাভাবিক মুনাফা। এটা অর্থনীতিবিদরাই কিন্তু নাম দিয়েছে স্বাভাবিক মুনাফা। এবং স্বাভাবিক মুনাফা দেওয়ার কারণে যেটা হবে, তার মানে আমি যখন দেখবো আমার আয় ব্যয় সমান হয়েছে, আমার এবছর স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে, তখন কিন্তু আমি একটা মনে উৎসাহ পাবো যে আমি তো এবছর স্বাভাবিক মুনাফা অর্জন করেছি, আগামী বছর আরো সুন্দর করে ব্যবসা করি, আরো সুন্দর করে ব্যবস্থাপনা পরিচালনা করি, আরো সুন্দর করে কর্মীদেরকে প্রশিক্ষণ দিই, তখন আমি অস্বাভাবিক মুনাফা অর্জন করব, আরো বেশি মুনাফা অর্জন করব। এভাবে আমি দিন দিন কি হব? উৎসাহিত হব। আর আমাকে উৎসাহিত করার জন্য অর্থনীতিবিদরা যখন আয় ব্যয় সমান হয়, তখন তার নাম দিয়েছে স্বাভাবিক মুনাফা। কাকে উৎসাহিত করার জন্য? একজন ব্যবসায়ীকে, একজন শিল্প উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটাই ছিল আমার মূল কাহিনী আর কি, মানে কেন এই কাহিনীটা হলো। আচ্ছা এরপরে আমি তো 1 নাম্বারটা করেছি, 1 নাম্বারটা আমি করছি না। এখন আমি যে শর্টকাট মারবো সেটা হচ্ছে 2 নাম্বারের জন্য। 2 নাম্বারের জন্য কিন্তু আমি একই শর্টকাট মারবো 2 নাম্বারের। এখন 2 নাম্বারটা ক্যালকুলেশন করবো। চলো আমি কিন্তু আগের মতো আমি শুধু মানগুলা মুছে দিব, যে বাকি সবগুলো ঠিক রাখবো। দেখো আমি শুধু মানগুলা মুছে দিব, বাকি সব ঠিক রাখবো। দেখো হ্যাঁ, আচ্ছা এই পাশ থেকে নিয়ে আমি এই শুধু মানগুলা মুছে দিচ্ছি, কারণ সূত্র তো সব সেমই। এই তো বাকি সবগুলো সেম, আমার কাজ তো সেম। মানে আমাকে এটা কিন্তু আমি এখন করবো 2 নাম্বার, কিন্তু তোমাকে সবগুলো আবার মুছে মুছে করতে হবে, কিন্তু আমি এই যে তো মুছে মুছে আর করবো না, আমি শর্টকাটে মেরে দিব। আচ্ছা আসো দেখো, মোট আয় সূত্র হচ্ছে গড় আয় গুণ বিক্রয়ের পরিমাণ। গড় আয় মানে এ আর না, একটু চিন্তা করো তো 2 নম্বরে এ আর কোথায় আছে? এ আর আছে এখানে, এখানে। এখানে কোন বিন্দু? এখানে হচ্ছে কোন বিন্দু? ই বিন্দু। ই বিন্দুতে দাম কত আছে? 10। বিক্রয়ের পরিমাণ কত আছে? 10। তার মানে এ আর এ হচ্ছে 10 গুণ 10, তাহলে সমান হচ্ছে গুণ করলে কত হয়? 100। তার মানে মোট আয় কত পাচ্ছি? 100 পাচ্ছি 2 নাম্বারে। আচ্ছা এরপরে, মোট ব্যয়, গড় ব্যয় গুণ বিক্রয়ের পরিমাণ, তার মানে এসি, গুণ কিউ। এসি কোথায় আছে? এই এসি এখানে। এখানে কোন বিন্দু? দেখো এখানে হচ্ছে এফ বিন্দু, এ চলে আসলে এখানে হচ্ছে এফ বিন্দু। এফ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 10, দাম দেওয়া আছে 5, দাম দেওয়া আছে তা 5, বিক্রয়ের পরিমাণ 10, তাহলে 5 গুণ 10, তার মানে সমান হচ্ছে 50। সমান কত? 50। এখন মুনাফা, এখন কি হবে? মুনাফা, টি আর সমান আমি পাচ্ছি হচ্ছে 100, টিসি সমান আমি পাচ্ছি হচ্ছে 50। তার মানে 100 থেকে 50 বিয়োগ করলে 50, এই 50 হচ্ছে আমার জন্য কি? মুনাফা, স্বাভাবিক মুনাফা। এই 50 আমার জন্য কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। কারো কি কঠিন লেগেছে? কখনোই না। একই রকম 3 নাম্বারে, একই রকম হচ্ছে 3 নাম্বারের যে কাজ সেটা তোমরা নিজেরা করো। 3 নাম্বারের যে কাজ সেটা তোমরা নিজেরা করো, নিজেরা করে কত টাকা ক্ষতি হচ্ছে সেটা একটু আমাকে দেখাও। তবে আমি তোমাদের একটু বলি, যে এখানে নতুন পেজ আমি একটু বলি। দেখো আমি সবকিছু আলোচনা করে দিব, তোমরা টেনশন নিও না। দেখো মুনাফা, মুনাফাকে অর্থনীতিতে পাই দিয়ে প্রকাশ করা হয়। এই যে পাই দিয়ে প্রকাশ করা হয়, পাই মানে হচ্ছে কি? মুনাফা। এখন যখন ক্ষতি হবে, ক্ষতি, এটা হচ্ছে আমরা জানি এটাকে কি বলে? আমরা নাম দিছি পাই। এটা হচ্ছে মুনাফাকে পাই দিয়ে প্রকাশ করা হয়। এখন ক্ষতি, তো ক্ষতির কোনো আইকন নাই, যে অর্থনীতিতে ক্ষতি কোনো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় না। তবে মনে করো আমি চাইলে এটাকে করে দিতে পারি, যে কেমনে করবো? দেখো এটা পাই এরকম না, আমি ক্ষতি মানে এটাকে উল্টাই দিব। মনে করো এটা এভাবে যাবে আর এটা নিচ থেকে আসবে, মানে উল্টা দিচ্ছে আর কি। আর এটা ছিল পাই, আর এটা ছিল মনে করো ইকে আগে দিই ইপা, মানে এটার একটা নাম দিলাম আর কি, এটার নাম কি? ইপা। তাহলে এটা ছিল পাই আর এটার নাম কি? ইপা। এটা হচ্ছে ক্ষতির চিহ্ন। তবে দুর্ভাগ্য যে এটা মনে করো আমি বলছি তো এটা আমারটা স্বীকৃত না, আমারটা কি না? স্বীকৃত না, সেজন্য আমারটা ব্যবহারযোগ্য না, আমারটা ব্যবহার করতে পারবে না, ব্যবহার করলে পরীক্ষার নাম্বার কেটে দিবে। আর এটা হচ্ছে অর্থনীতিবিদ দ্বারা স্বীকৃত। এটা কি? অর্থনীতিবিদ দ্বারা স্বীকৃত, এবং গ্রিক ভাষায়, ল্যাটিন ভাষায় এটা ব্যবহৃত, সেই জন্য এটা স্বীকৃত বলে, এটা কি বলে? স্বীকৃত বলে এটা হচ্ছে কি? তোমার হচ্ছে তোমরা ব্যবহার করতে পারবা, কিন্তু ক্ষতিটা আমারটা কিন্তু কিনা? স্বীকৃত না, সেই জন্য তুমি ব্যবহার করতে পারবা না। দেখছো আমরা কত অবহেলার মধ্যে আছি, এটা বলে স্বীকৃত না, কিন্তু মানে ক্ষতির কোনো আইকন দিতে পারবা না। ক্ষতি শুধু জাস্ট এভাবে লিখবা যে ক্ষতি সমান মোট আয় মাইনাস হচ্ছে মোট ব্যয়।
মোট আয় মানে কি মোট ব্যয়। এখন মোট আয় মোট ব্যয়, তাহলে মোট আয় মনে করো পেয়েছো হচ্ছে 100, মোট ব্যয় পেয়েছো মনে করো 200, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মনে করো 100 টাকা। এখানে আগে মাইনাস চিহ্ন দিবা, মাইনাস মাইনাস চিহ্ন দেওয়া যেই কথা, আবার উইদিন ব্র্যাকেটের মধ্যে রাখলেও একই কথা, মানে কমার্সের ভাষায় মাইনাস যেই কথা আবার ফার্স্ট ব্র্যাকেট দিলে একই কথা, মানে দুইটা কি বোঝায়, বিয়োগ বোঝায় আর কি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, এখানে কারো কোনো জটিলতা দেখা দিবে না। আচ্ছা, এখন তো আমি সম্পূর্ণটা শেষ করেছি, এখানে আমার কোনো প্রশ্ন নেই, আমার প্রশ্ন আছে অন্য এক জায়গায়। এটা তোমরা কত বের করেছো একটু কমেন্ট আমাকে জানাও, আমি তোমাদেরকে উত্তর দিব। এটা তোমরা কত বের করেছো সেটা একটু আমাকে জানাও, পরে আমি সেটার উপর ভিত্তি করে তোমাদের কি দিব, অ্যান্সার দিব। সেটার উপর ভিত্তি করে তোমাদের কি দিব, অ্যান্সার দিব। আচ্ছা, মানে যা কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবা যে স্যার আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে একটু বুঝাই দেন। আচ্ছা, এটা গেল, এটা গেল। এখন এখন আমি যেটা করবো দেখো, পরীক্ষার প্রশ্নে এরকম মান দিয়ে দেওয়া থাকলে টাস টাস মারে দিয়ে তুমি সহজ অঙ্ক করতে পারবা, মানে মান দেওয়া থাকলে আর কি। কিন্তু মান দেওয়া না থাকলে একটু জটিল আছে। মান যদি দেওয়া না থাকে, যদি প্রতীক দেওয়া থাকে, প্রতীক মানে কি দেখো, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে একটু আমি বলি। এই যে এখানে মনে করো পি আছে না, এখানে মনে করো দিল হচ্ছে P1, আবার এখানে এখানে কিউ আছে না। ও মা, মুছো না বাজে তুমি, এখন খুদায় না মুছতেছে না যে। এই তো, এই দেখো এখানে কিছু মান নাই, এখানে মনে করো Q1 দেওয়া আছে। ঠিক একই রকম, ঠিক একই রকম, এটা মুছতেও তো কষ্ট হবে। আচ্ছা, এটা একটু এভাবে এভাবে মুছে দিই আমি, দাঁড়াও না। আচ্ছা, আবার এখানে একটা ধরতে হবে না। ওহো, আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটু ঠিক করতে হবে আর কি। দেখো এই যে করে দিলাম, এটা হচ্ছে কিউ, এখানে নিচে Q1 দিলাম। এখানে প্রথমে দাম ছিল এটা, এই যে দাম, এটা দাম, এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে, এটা মনে করো P1, আর এটা যেহেতু নিচে, এটা মনে করো আমি P0 দিলাম, কোন আপত্তি নেই, নিচে গেলে 0 আর উপরে গেলে P2 হবে আর কি, এতটুকু, মানে এগুলো প্রতীক দিচ্ছি এখন মান বাদ দিয়ে। আচ্ছা, এখানে চলে আসো, এখানে একটু দেখো, এখানে মনে করো প্রথমে ই বিন্দুতে এটা ছিল P1, যেহেতু উপরে গেছে এটা হচ্ছে P2, আর নিচে যেহেতু আসছে, এই দেখো না, মানে কষ্ট দেওয়ার জন্য আর কি, এক ক্লিয়ে মুছে যাবা না তুমি। এটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ না, এটা মুছে গেছে বলে লিখে দিই, বিক্রয়ের বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, কোনো কিছু মুছছে আর না, কিছু মুছে নাই, সবগুলো ওকে আছে, ঠিক আছে। এখন চলো একটা একটা করে করি, প্র্যাকটিক্যালি একদম ধরে ধরে করবো, স্যার ভয় পেও না, আমি আছি তোমার পাশে, তুমি একদমই ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। আচ্ছা আসো, প্রথমে আবার 1 নাম্বারটা আগে করবো, 1 নাম্বারটা দেখো। এখন মোট আয় সমান গড় আয় গুণ বিক্রয় পরিমাণ, এ আর সমান কিউ, এ আর সমান কিউ। এ আর মানে কি দেখো, এ আর মানে হচ্ছে এই, এ আর মানে হচ্ছে এই অংশটা না, দেখো এ আর মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই অংশটা, মানে প্রতীক আর কি, প্রতীক প্রতীক প্রতীক। মনে করো আগে ছিল হচ্ছে, মানে আগে ছিল হচ্ছে আমাদের মান, মান দিয়ে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতাম, এখন যদি প্রতীক, তো প্রতীক দিলে দেখো এ আর হচ্ছে ই বিন্দু, ই বিন্দুর দাম কত আছে এটা না, তাহলে P1 এবং শূন্য, P1 এবং কি শূন্য, তাহলে এ আর এর জায়গায় আমি দিতে পারবো যে হচ্ছে শূন্য এবং কি P1, শূন্য এবং কি P1 গুণ করবো হচ্ছে কিউ। কিউ মানে কি দেখো, কিউ মানে ভূমি অক্ষর এটা না, তো এটা মানে হচ্ছে ও এবং কি, ও এবং কি Q1, মানে ও না, এটা হচ্ছে শূন্য, শূন্য এবং কি Q1, শূন্য হবে, শূন্য এবং কি Q1, তার মানে লম্বকের এটা, এটা হচ্ছে এ আর এর অংশ, আর ভূমি অক্ষর হচ্ছে এটা, এটা হচ্ছে কিসের অংশ, বিক্রয়ের অংশ, তাহলে দুইটা গুণ করো। এখন দুইটা গুণ করলে কি পাবা দেখো, দুইটা গুণ করলে তুমি গড় পাবা এটা, এই গড়টাই পাবা, তুমি গুণ করলে গড় কোনটা পাবা, এই গড়টাই পাবা। তার মানে এই গড়ে কি আছে দেখো, প্রথমে আছে P1, প্রথমে কি আছে P1, এরপরে কি আছে ই আছে, এরপরে নিচে নামো, নিচে নামে কি আছে Q1 আছে, এরপরে এ পাশে আসলে কি আছে, এই জিরো আছে, এই জিরো আছে, জিরো আছে, মানে এটাই হচ্ছে আমার মোট আয়। এটাই হচ্ছে আমার কিসের পরিমাণ, মোট আয়ের পরিমাণ, মানে প্রতীক দিয়ে বুঝতে হচ্ছে আর কি, প্রতীক দিয়ে বুঝতে হচ্ছে, এটা হচ্ছে আমার মোট আয়ের পরিমাণ। এখন মোট ব্যয়ের পরিমাণ, মোট ব্যয়ের পরিমাণ সূত্র কি, গড় ব্যয় গুণ বিক্রয়ের পরিমাণ, এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। এখন এসি কোথায় আছে দেখো, এসি আছে এখানে, এখানে কোন বিন্দু, এই যে ই বিন্দু, ই বিন্দুতে দাম কত, এটা হচ্ছে কি মানে P1, তার মানে এসির মান হচ্ছে শূন্য এবং P1, শূন্য এবং কি P1, তাহলে এসির মান হচ্ছে শূন্য গুণ হচ্ছে P1 গুণ কিউ, কিউ মানে হচ্ছে ভূমি অক্ষে যেটা আছে সেটা না, তাহলে ও থেকে Q1 গুণ, তাহলে ও এবং হচ্ছে কি ও মানে
বারবার মুখ দিয়ে বলে আসে। শূন্য এবং কিউ ওয়ান, শূন্য এবং কি কিউ ওয়ান, এটা হচ্ছে শূন্য, শূন্য এবং কি কিউ ওয়ান, এবং দুইটা গুণ করলে কি পাবো দেখো, মানে এই দুইটা আমি গুণ করে দিলে আবার একই অংশটা পাবো, এই অংশটাই পাবো, মানে এই অংশটাই আমি কি পাবো। তার মানে প্রথমে আছে পি ওয়ান, প্রথমে কি আছে পি ওয়ান, এরপরে আছে এরপর নিচে আছে কিউ ওয়ান, এরপর আছে কি শূন্য। এখন দেখো এই যে মুনাফা, মুনাফা সমান পাই, পাই সমান হচ্ছে টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস কি টিসি। এখন যার মান দেওয়া আছে তুমি পেয়েছো তার মান বসাই দাও। ও মা, যার মান তুমি পেয়েছো তার মান বসাই দাও, বসাই দাও মান। এখানে জায়গা নাই তো ওই জন্য খেলাধুলি করতেছে। দেখো পি, আমি একটু ছোট করে লিখি, পি1 ই, এরপরে কিউ1 0 মাইনাস একই মান বিয়োগ করো, পি1 ই কিউ1 0 জিরো, তাহলে বিয়োগ করলে মান আসবে শূন্য। মান কি আসবে শূন্য, মানে এটা থেকে এটা বিয়োগ করলে, মনে করো তোমাকে আমি বললাম তুমি আয় করেছো কতটুকু, তুমি বলছো আমি এদ্দুর আয় করছি, তুমি কদ্দুর ব্যয় করছো, আমি এদ্দুর ব্যয় করছি। এই আই জেদ্দুর ব্যয় তেদ্দুর, আই জেদ্দুর ব্যয় এদ্দুর, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার মানে এটাই হচ্ছে কিসের পরিমাণ, এই তোমার হচ্ছে ক্ষতির পরিমাণ। আঞ্চলিক ভাষায় বলে আর কি, আমি এতটুকু ব্যয় করেছি, এতটুকু আমি আয় করেছি, এতটুকু ব্যয় করেছি, এতটুকু আয় করেছি, এটাই হচ্ছে আমার কিসের পরিমাণ, ক্ষতির পরিমাণ। এটা আমার কিসের পরিমাণ, ক্ষতির পরিমাণ। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো, তোমরা পারবা, কোনো সন্দেহ নেই। তবে এটা আমি 1 নাম্বারটা বুঝিয়েছি, 2 নাম্বারটা একটু আরেকটু সিম্পলি একটু সহজ করে বুঝাই, তাহলে সহজ করে বুঝাইলে আমার একটু মুছতে হবে। আমি এটা একটু মুছে দিচ্ছি, যেহেতু স্বাভাবিক মুনাফার কাজ শেষ, এই যে শূন্য আসছে না স্বাভাবিক মুনাফার কাছে, অস্বাভাবিক মুনাফাকে একটু ধরে ধরে বুঝাইতো, জায়গা লাগবে আমার একটু ধরে ধরে বুঝাইতে। আমি এটা দেখি তোমাদেরকে এই এই চিত্রগুলো আহ, আরো কিভাবে ডিজিটাল বোর্ডে বোঝানো যায়, আমি প্ল্যানিং রাখবো আমার মাথার মধ্যে, যে আরো কিভাবে সহজে বোঝানো যায়। তোমরা আমাদের ভিডিওগুলো দেখিও, আমি আপডেট ভিডিও দিব, এগুলোর আরো কিভাবে বোঝানো যায় আমি চিন্তা করব। যে যেহেতু ডিজিটাল বোর্ড তো, হোয়াইট বোর্ডে তো ধরে ধরে লেখা যায়, হোয়াইট বোর্ডে তো ধরে ধরে লেখা যায়, এখন একটু এখন পারবা, এখন মোটামুটি একটু জায়গা পাইছি। আচ্ছা, এটা একটু আমি একটু ব্যাখ্যা করি, দেখো আগে একটু শোনো, মানে এটা একটু আমি ব্যাখ্যা করি। মনে করো এইটা একটা তোমার জমি, এটা একটা জমি, তুমি এখানে চাষ করেছো, এই পুরো কালো অংশ যেটা আমি বর্ডার দিয়ে করেছি, এই পুরোটা তোমার জন্য হচ্ছে আয়, এই পুরোটা তোমার জন্য কি আয়। আর আমি যদি তোমার যদি বলি যে তোমার আয় কত দূর, তুমি আমার বলবো যে আমার আয় হচ্ছে এই এতটুকু, এই পুরোটা তোমার জন্য আয়। এখন এর মধ্যে আমি একটু কালার করে দিই এখন ভিন্নভাবে। এই দেখো ব্যয়, ব্যয় হচ্ছে আয়ের এতটুকু, মানে ব্যয় হচ্ছে আয়ের কতটুকু এতটুকু, মানে এই অংশটা তোমার জন্য ব্যয়, এটা যেটা আমি ইয়েলো করে দিচ্ছি এটা হচ্ছে তোমার জন্য ব্যয়, তার মানে এই অংশটা তোমার জন্য ব্যয়। এখন তুমি বলো তো আয় বড় ছিল নাকি ব্যয় বড়, আয় ছিল পুরোটা, ব্যয় হচ্ছে এতদূর, তার মানে আয় তুমি বড়, আয় তুমি বড় ব্যয়ের তুলনায়, তার মানে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এটা কি অস্বাভাবিক মুনাফা। আশা করি বিষয়টা বুঝছো, মানে আমি প্রতীক দিয়ে বুঝাচ্ছি আর কি। এখন এখানে যদি আমি একটু প্রতীক দিয়ে বুঝাই, এখন দেখো প্রতীক দিয়ে বুঝাই, মনে করো এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে মনে করো পি ওয়ান, এটা হচ্ছে মনে করো ই দেওয়া আছে, আবার এটা মনে করো পি2 দেওয়া আছে, এটা মনে করো এফ দেওয়া আছে, তার মানে এফ দেওয়া আছে। এখন আমি যদি তোমাকে বলি যে আই, আই কতটুকু, তো আই তুমি বলো যে পুরোটা আই, তো পুরোটা মানে কি, প্রথমে আসবে কি পি2, এটা আসবে প্রথমে হচ্ছে পি2, এরপর আসবে এফ, এরপর আসবে কিউ1, এরপর আসবে এই জিরো, এটা এটা হচ্ছে আমার আয়ের পরিমাণ। এখন যদি বলে যে ভাই ব্যয়ের পরিমাণ কতটুকু বলেন তো, তো ব্যয়ের পরিমাণ কি বলবা, ব্যয় তো এতটুকু না, এটা হচ্ছে ব্যয়, এটাই হচ্ছে ব্যয়। তাহলে এটা যদি ব্যয় হয়, প্রথমে আছে কি পি1, এরপরে আছে হচ্ছে ই, এরপরে আছে হচ্ছে কিউ1, এরপরে আছে কত শূন্য। তার মানে এখন আয় থেকে ব্যয় বাদ দাও, এই যে আয় থেকে ব্যয় বাদ, আয় মাইনাস হচ্ছে ব্যয়। আমি কিন্তু এখন অঙ্কে যাই না, আমি বুঝাচ্ছি আগে। দেখো আই মানে হচ্ছে পি2, আর হচ্ছে এফ, এরপরে কিউ1, এরপরে জিরো, মাইনাস যার মান যেটা আছে আর কি, পি1, এরপর হচ্ছে ই, এরপরে হচ্ছে কিউ1, এরপরে জিরো। এখন তুমি বলো তো, এগুলাকে বলা হচ্ছে পরামিতি। যে রাশির মান অজানা তাকে বলা হয় পরামিতি, এই রাশির গুলোর মান জানা নেই, এগুলোর নাম কি পরামিতি। যদি এখন এগুলার মান যদি জানা না থাকে, এগুলার মান যদি কি না থাকে, জানা না থাকে, তখন তোমাকে যেটা করতে হবে, দেখো এটা যদি তোমার পুরোটা আয় হয়, ব্যয় যদি এতটুকু হয়, বাকি যেটা আছে এটা মুনাফা না, এটা কি মুনাফা, এটা কি মুনাফা, মানে আয়ের পরিমাণটা বেশি হলে মুনাফা হয়। তার মানে মুনাফা কতটুকু দেখো, এই যে প্রতীক দিয়ে প্রথমে হচ্ছে পি2, এরপর হচ্ছে এফ, এরপরে নিচে আছে ই, এরপর এই পাশে আছে পি1, এটাই হচ্ছে তোমার মুনাফার পরিমাণ। এটা কিসের পরিমাণ, মুনাফার পরিমাণ। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারবা। আমি প্রতীক দিয়ে আগামী ক্লাসে প্রয়োজন আরো একটু পুরো ডিটেলসে বুঝাবো, টেনশন নিও না। আগে এতটুকু বুঝছো কিনা একটু দেখো, এটা বুঝলে মোটামুটি তোমার অনেকাংশে বোঝা সহজ হবে।
ভিডিওটা বড় হয়ে যাবে, আমি আর ভিডিওটা বড় না করে আগামী ক্লাসে বাকি যে অংশগুলো আছে সেগুলো আলোচনা করব। তুমি প্রতীক দিয়ে টেনশন নিও না, তুমি সবগুলো ক্লাস পাবা। সো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।